উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. हटो 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 पीछे हटो पीछे हटो हटो এক বালতি জল নিয়ে আসুন তো চট করে। আপনারা একে একটু চেনেন? একে দেখেছি বেশ কিছুদিন আগে, প্রায় 5-6 মাস। ইদানিং আর দেখি। দেখি আপনি কে? আপনার নাম কি? আমার নাম শান্তনু রায়। আপনি বলছেন আপনি শান্তনু রায়, কিন্তু এরা আপনাকে আইডেন্টিফাই করছেন প্রবীর মজুমদার বলে। আর তাছাড়া আপনি জানলেন কি করে যে কঙ্কালটা ওইখানে পোঁতা ছিল? সে এক অবিশ্বাস্য ঘটনা। আমি আমি বলছি আপনাকে, এই আমার বন্ধু নিবারণ পাবলিশার। আমি 6 বছর আগে পাটনা ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করি। তো এই ছোটবেলা থেকে আমার লেখাটেখার দিকে একটু ঝোঁক ছিল। আমি নিবারণকে আমার মনের বাসনা জানাই, ও আমার লেখা ছাপবে বলে প্রতিশ্রুতিও দেয়, কিন্তু লেখা আমি জমাতে পারিনি।
রোজগারের পথ বন্ধ হয়ে গেল, অথচ টাকার দরকার। বাজারে পাওনাদার বাড়তে আরম্ভ করলো, টাকাদাও বাড়তে আরম্ভ করলো। গোড়ায় গোড়ায় অবশ্য নিবারণ কিছু টাকা দিয়ে আমার সাহায্য করেছিল, কিন্তু সে দিয়েই বার কতদিন চলে। শেষকালে নিবারণই আবার আমাকে একটি ওই ছেলে পড়াবার কাজ জোগাড় করে দিয়েছে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, আমি সেটাও রাখতে পারলাম। তুই 100 টাকা টিউশনটা ছেড়ে দিলি? তো কি করবো, ও এমএ পাশের সার্টিফিকেট দেখতে চাই। আর তো সার্টিফিকেটে কি বুঝবে? পুরোনো কাগজ ওজন দরে কিনে কাগজে কলে বেচে পয়সা করেছে। অকাবে ঠিক মতো ছিল না। বঙ্কিমবাবু থেকে আরম্ভ করে হালের লেখকদের লেখা সবারই দর করেছে এক। কিলো দরের লেখা যাচাই হয়, সার্টিফিকেট বুঝবে। এত নিজে থেকে বিয়ে পাস বলতে গেলি কেন? দূর বাবু, অত মিথ্যে কথা বলতে পারিনি। তবে যাও, ওই ওটা চিবোকে আমাদের গলা ধাক্কা খেয়ে রাস্তার জল খেয়ে ফুটপাতে বড় যা, বেশ ভালো নিবারণ, কি শোন না, বলছিলাম যে টাকা তো হবে না, 50 টাকা ধার বলে দে। না হবে, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। কি লিখছিস? হ্যান্ডনোট নাকি? তোর হ্যান্ডনোটের দাম কি? লিখছি সেল ডিডস, বিক্রয় কোবালা। আজ থেকে আমি তোর কথা মতো চলবো, এমনকি তুই যদি আমাকে শয়তানের কাছেও বিক্রি করে দিস, আমি সানন্দে তাও স্বীকার করে নিয়ে সারা জীবন শয়তানের দাসত্ব করব। শান্ত। অভিজ্ঞতা, বুঝলি? লেখা করতে গেলে অভিজ্ঞতার দরকার হয়। কিরে, ঠিকানা দিবি না তো? ব্যাপারটা হয়ে যাবি না তো? মানে এটা পুড়িয়ে গেলেই আবার আসছি তোর কাছে। প্রবীর, কাকে বলছেন আপনি? তোকে আমাকে চিনতে পারছিস না প্রবীর? আপনি মতো ভুল করছেন। প্রবীর, প্রবীর শোন বাবা, শোন। প্রবীর আপনার কাছ থেকে কিসের টাকা নিল? আগে ও তো প্রবীণ নয়। প্রবীর নয় মানে? আপনি আমাকে চেনাবেন? ও আমার ছেলে, এমনি করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আগে আমি যতদূর জানি ওর মা তো। আপনি ওকে কতটুকু জানেন? কি জানেন? কতটুকু চেনেন? দেখি ও আপনাকে কি লিখে দিয়ে গেল। এইভাবে টাকা নেওয়া ওর বরাবরের অভ্যেস। কত নিয়েছে বলুন না, সংকোচ করছেন কেন? আপনার কাছে ওকে আমি ঋণী রাখতে চাই না। কত চাই? 500, 1000, 2000? আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিন। ও যখন আমাকে দেখেছে হয়তো আর ফিরে আসবে না। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি ভেতরে এসে ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন তো। আসুন, আমি শুনছি। আসুন, ভেতরে আসুন। আসুন। ভদ্র মহিলার মাথা খারাপ হয়েছে বলে তো আমার মাথা খারাপ হয়নি। না, আমি শুধু ভাবছি তোর সঙ্গে আর আসল প্রবীরের সঙ্গে এমনই মিল যে মা হয়ে তিনি একদম বুঝতেই পারছেন না। ও ছেলের কথা দিন রাত্রি ভেবে ভেবে ভদ্র মহিলার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো বলছি, তুই প্রবীর সেজে যা। কি রে, তোরও মাথা খারাপ হলো নাকি? মাথা খারাপ নয় ব্রাদার, এ রাত্রে সংকটের শেষে একটা কথা বলি। তো এন্টার পাওনাদার, এতগুলো টাকা দিয়ে না শোধ করতে না পারলে বুঝতে পারছিস কি হবে? ঘাট টাকা দিয়ে বের করে দেবে? দিতেও তো পারে, কিন্তু ওদিকে গেলে সম্মানের সঙ্গে টাকাগুলো পেরে দিতে পারবে মহা আনন্দে। ওই ভদ্রমহিলা মায়াগঞ্জে থেকে, হ্যাঁ ভদ্রমহিলাকে মা ডেকে, হ্যাঁ, ভদ্রমহিলা ছেলে সেজে থেকে। হতে কি বাহ, তারপর আর আসল প্রবীরকে কোনোদিনই খুঁজে পাওয়া গেল না, আর আমি নকল প্রবীর হয়ে ভদ্রমহিলাকে সারা জীবন ঠকিয়ে গেলাম। আমি তা বলছি না, আমি তা বলছি না। তোকে কাছে দেখতে পেলে ভদ্রমহিলা একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই আসল প্রবীর নস। রে, আচ্ছা বেশ, মানলাম মানলাম। তখন তো চলে আসতে খুব ইজি হবে। তাও মানলাম। আর সত্যি যদি তুই আসল প্রবীরের খোঁজ এনে দিতে পারিস তাহলে ভদ্রমহিলা মস্ত উপকার হবে। বেশ, তাও মানলাম। আর সেটাও যদি না পারিস তাহলে এই অভিজ্ঞতা দিয়ে তুই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লিখে ফেলতে পারবি।
একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার লোভী ভাবলাম মন্দ কি, অন্তত আমার উপন্যাস লেখার খোরাকটা আমি পেয়ে যাবো। আমি চলি। দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, হ্যাঁ, দাঁড়া না। তাহলে বলছিস? আমি বলছি যে আমি ভদ্রমহিলাকে কথা দিয়ে এসেছি, কাল বিকেল 4টের মধ্যে তোকে মায়াকুঞ্জে পৌঁছে দেবো। তুই কথা দিয়ে এসেছিস? হ্যাঁ। কিরকম দেখাচ্ছে রে? ফিট করেছ? ফিট করবে না বলছেন কি স্যার? হ্যাঁ, আপনার মাপ কি আজ নতুন করে নিতে হবে না আপনার ট্রায়াল দিতে হবে? আচ্ছা প্রবীর বাবু, আপনার দুটো স্যুট হয়ে পড়ে আছে অনেক দিন থেকে। হ্যাঁ, এটা সই করেছি। সৈকত, প্রবীর মজুমদার। এটা বোধহয় ঠিক হচ্ছে না। কেন? প্রবীর মজুমদারের স্যুট পরে তার নাম সই করে ডেলিভারি নেওয়া। আচ্ছা থাম দেখিনি, ওরা মন থেকে হাঁটা। তুই এখন প্রবীর মজুমদার ছাড়া কিচ্ছু ভাববি না, বুঝলি? বুঝলাম। কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস? হ্যাঁ, কিরম চেষ্টা পাচ্ছে। চল গলার কথা বলছি বুঝিনি। চল। এই যে প্রবীর, আরে কোথায় ছিলে একদিনে? কাকে বলছেন? আরে তোমাকে তোমাকে আমাকে চিনতে পারছো না? আমি ডক্টর রায়চৌধুরী। মাফ করবেন, আপনি ভুল করছেন। আপনি বোধহয় অপর কাউকে আমি ভুল করছি? অপর কাউকে মানে তুমি ভাবছি? দেখো বাবু, এই যখন দন্তস্ব সৃষ্টি হয়নি তখন থেকে আমি সাইকো অ্যানালিস্ট, সাইকিয়াট্রিস্ট। ওই দেখো দেখো দেখো, কি দেখো, আজ 20 বছর ধরে ওখানে আমার চেম্বার। আমি ভুল করব? তুমি প্রবীর মজুমদার নও? এতটা রিল্যাক্স করবে ভাবতেও তো পারিনি। ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো বাবা, তুমি প্রবীর মজুমদার। অদ্ভুত তো, সকলে আমাকে প্রবীর বলে ফোন করছে। হিরো চেহারা এতটা মেয়ে। এসো এসো আমার সঙ্গে মায়াকুঞ্জে, এসো এসো। আরে বাবা, এ তো বিরাট বাড়ি, অনেক লোকজন, চাকর বাকর। বুঝলাম প্রবীর মজুমদার কয়েক লক্ষ টাকার মালিক, কিন্তু বিবেকে কোথায় যেন বাঁধছে এখানে প্রবীর সেজে থাকতে। এদের আমি বৃথা বোঝাবার চেষ্টা করলাম যে আমি অন্য লোক। আচ্ছা, এই ঘনশ্যাম, পরেশ, ফাগুয়া, বলবীর, এদের তুমি কাউকে চিনতে পারছো না? লক্ষ্মীটি বাবা, একটু মনে করবার চেষ্টা কর। মিসেস মজুমদার, না না, এরকম বিচলিত ভাব দেখাবেন না, আপনি বসুন। এই তোমরা এখান থেকে যাও। এ তো মহা ফ্যাসাদে পড়লাম রে বাবা। না, নিবারণের কথা এখানে এসে দেখছি ভুল করেছি। আচ্ছা প্রবীর, রমার সঙ্গে কি তোমার কোনো ঝগড়া হয়েছিল? কে রমা? রমা? রমাকে চিনিস না? না। দ্যাট ওল্ড সিম্পটম, রাবিশ। ডিমেনশিয়া, বুদ্ধি বৈকল্য। সেটা আপনার হয়েছে, তাই সেনিলিটি ডেভেলপ করেছে। কে ওখানে? প্রবীর, এখন কিন্তু দিন কতক তোমাকে বাড়িতে থাকতে হবে। মানে আমাকে আটকে রাখবে? আরে না 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 না, তা নয়। ব্যাপারটা কি জানো, তোমার সব ভুল হয়ে যাচ্ছে। তোমার একটা ভ্রান্ত বিশ্বাস জন্মেছে যে তুমি প্রবীর নও।
মানে লোকজন, মা, রমা, এমনকি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়ে তোমার মনে হচ্ছে যে তুমি আর কেউ। বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি তো নিজের বাড়ি চিনে ফিরে আসতে পারবে না। এই সব তোমার মঙ্গলের জন্য, তুমি কিছু ভেবো না। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। শুনুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দোটানায় পড়ে গেলাম। একদিকে এভাবে বন্দি থাকা, আর একদিকে অভিজ্ঞতার আকর্ষণ। ছোট সাহেব জামা কাপড় পাল্টাবেন তো? এইরকম সুসজ্জিত বড় ঘরে থাকার অভ্যেস নেই। ভাবছি ঘুম হবে তো এই বিছানায় শুয়ে। একবার ভালো করে দেখে নিলাম আশপাশের ঘরগুলি। বিরাট লাইব্রেরি দেখে মনটা আশ্বস্ত হলো। বন্দি দশায় বই পড়ে সময় কাটাতে পারবো। প্রবীরের মাথায় গোলমাল ছিল। লোকজন চিনতে পারত না, নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিল। রমার সঙ্গে ঝগড়া। আচ্ছা, রমা কে? প্রবীরের সব কথা আমাকে জানতে হবে। ও, আপনি কিছু বলবেন? এখন কেমন বোধ করছিস বাবা? না, ভালো। তুই কি আমাকে সত্যিই ভুলে গেছিস? না, থাক থাক, আর অত কষ্ট করে মনে করতে হবে না, আপনি মনে করুন। এই ঘুমের ওষুধটা খেয়ে তুই শুয়ে পড়। ওষুধ খাওয়ার দরকার নেই, আমার এমনিতেই ঘুম হয়। মা, আগে তো 2-3টে বড়ি না খেলে তুই তো ঘুমোতে পারতিস না। না, আজকাল এমনিতেই হয়। তাহলে তো ভালো লক্ষণ। আর শোন, শোবার সময় সব আলো নিভিয়ে শুস না, ওই লাইব্রেরি ঘরের আলোটা জ্বেলে রাখিস। আর বাইরের বারান্দায় আমি ফাগুয়াকে রেখে গেলাম। ফাগুয়া? সে কি, ফাগুয়াকে ভুলে গেলি? ফাগুয়া, ফাগুয়া, বলেন মাঝি। পাহারায় আছো কিনা দেখলাম, একটু খেয়াল রেখো। ও আমার তো পাহারা দেবে যাতে আমি না পালাই। বাইরের বারান্দায় ওকে রেখে দিলাম, দরকার হলে ওকে ডাকিস। আর ঘুম না এলে এই ওষুধটা খাস, কেমন?
কে কে ওখানে? কি হয়েছে ছোট সাহেব? শোনো, এখান দিয়ে কোনো মহিলাকে যেতে দেখেছো? মোহন মানে মেয়ে মেয়ে মেয়ে? ওদিকে যাবেন না ছোট সাহেব, ওদিকে যাবেন না। कभी कभी आँख से भी भूल होए, कभी कभी परी भी आसे। हाँ, পরি? তুমি পরি দেখেছো কখনো? দেখিন কি করে দেখবো ছোট সাহেব, আপনি হুকুম করেন। আমি आँख से দেখিনি, लेकिन समझ করতে পারি আপনার ঘরে জরুর পরি আছে। हाँ, আপনি হুজুর মাই বাপ হুজুর, শুধু বাপ হুজুর। কে তুমি? আমি বাবুজি। আমি কে? বাতি জ্বেলো না, বাতি নেভানোতেই আমি তোমার কাছে আসি। আমার মনে পড়ছে না বাবুজি, আমি আমি তোমার কাঁদছি। কাঞ্চি? কাঞ্চি কে? তুমি আমার ভুলে গেছো বাবুজি? শোনো, আমি তোমার বাবুজি টাবুজি নই। আমি শুনেছি আজকাল তুমি সব ভুলে যাও, কিন্তু আমি তোমাকে ভুলতে দেব না। তুমি আমার লোক দেখিয়েছিলে, তুমি আমাকে ভুলিয়ে সর্বস্ব লুটে নিয়েছিলে। তোমার জন্য আমি মদ ধরেছি, কলঙ্ক নিয়েছি। সে অন্য লোক না, সে তুমি বাবুজি। এই রাতটুকু আমায় দাও, এই অন্ধকারটুকু। তোমার মনে পড়বে আমি গেছি। যদি বাবুজি বাবুজি কে কে যেন আসছি। বাবুজি আমার হাত ছাড়ো, বাবুজি হাত ছাড়ো, কে যেন আসছি। বাবুজি না, ভয়ের কিছু নেই, ভালোই তো আছে। আপনি কি মনে করেন? আমি তো কাল রাতে বলেছি এই অজ্ঞান হওয়া চাই ইমিডিয়েট কজ অফ অ্যাকশন। আমার কি হয়েছিল বলুন তো? কেন তোর মনে নেই? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওষুধ খেয়েছিলি? না। কোনো বুক চাপার স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন? সে জানি। কোনো হ্যালুসিনেশন? না, মনে পড়ছে না। তা এখন কি মনে হচ্ছে? ক্লান্ত লাগছে। ও কিছু না, চান করে খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। বৌমা দেখো তো দুধের কি হলো। আমি এখন চলি। হ্যাঁ, আপনি একটু বাইরে আসুন তো। আচ্ছা, এর আগের বারও আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল না? হ্যাঁ, তারপর থেকে সর্বক্ষণ আমায় মাফ করো, ছেড়ে দাও, আমি প্রবীর নই, এইসবই বলতো। এটা স্বপ্নের আতঙ্ক হতে পারে, বুক চাপার স্বপ্ন, বোবায় ধরা, আমি নাইটমেয়ার। তাতে গোঙানি থাকে, এরকম দুপায় হেঁটে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে না।
এ হচ্ছে আপনার অবাস্তব প্রত্যক্ষ, মানে দৈববাণী শোনা, ভূত দেখা, এরকম একটা কিছু। হ্যালুসিনেশন, পিওর এন্ড সিম্পল হ্যালুসিনেশন। যদি হ্যালুসিনেশনই হবে তাহলে চুরি এলো কোত্থেকে? বাবুজি, 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 আমি আমি কাঁদছি। এ কি আলো জ্বললে কেন? কাল রাত্রে তুমি এসেছিলে তাই না? কিন্তু তুমি ভয় পেলে কেন? অন্ধকারে এইভাবে আমি তোমার কাছে কতবার এসেছি। তাই না? কি জানি, আমার কিছু মনে পড়ছে না। আমার মনে হচ্ছে আমি অন্য লোক। না, কাল প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু পরে দেখলাম অমনি করে ধরা, অমনি করে প্রথম দিনে হাতের কাঁচে চুড়ি ভাঙা, সব আমার বাবুজির লক্ষ্য। বটে? তাই আজ তোমার মন ভালো করবার জন্য ওষুধ এনেছি। ওই দেখো। আমি মদ খেতাম? শুধু খেতে নয়, আমাকেও খেতে শিখিয়েছিল। কিন্তু আমার তো মনে পড়ছে না যে আমি তোমাকে মদ খেতে শিখিয়েছিলাম। এমনকি হাগুয়া যাতে গোলমাল না করে সেই জন্য ওকেও ঘুষ দিতে বলেছিল। ও মদ খেয়ে ঝিম হয়ে পড়ে থাকতো আর আমি তোমার কাছে আসতাম। কি সম্পর্ক ছিল? কিছু না, তুমি মালিক আর আমি তোমার মামার বাড়ি পাটনায় পালিতা। তোমার মা আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। যদিও আমি আয়া, তবুও তিনি আমাকে মেয়ের মতো ভালোবেসে তোমার দেখাশোনার ভার আমার উপর দিয়েছিলেন। কে চাই তোর এখানে? খাবার নিয়ে এসেছি। খাবো না, বাইরে যা। মাকেও কষ্ট দিচ্ছেন, নিজেও কষ্ট পাচ্ছেন। তাতে তোর কি খারাপ লাগে বাবুজি? তার জন্য আমায় কি করতে হবে? আমার জন্য কিছু করতে হবে না। তাহলে কেন এখানে এসছিস? জানিস না আমি মাতাল, আমাকে তো ভয় করে না। আরে কাঞ্চি, আমার উপর খুব রাগ হয় না? না বাবুজি। ভালো লাগে? বল না, ভালো লাগে? তুই আমাকে ভালোবাস? আমার শেষ সাহস নেই বাবুজি, ছেড়ে দিন, ছেড়ে দিন বাবুজি। আপনি ছেড়ে দিন। ওসব কি করছেন আপনি? রাখুন, খেয়ে নিন। এটা তোর জন্য দেবে। যতক্ষণ বেহোশ না হবি ততক্ষণ তো আমার কাছে আসবি না। খা না, খা না, খা না, ভালো জিনিস খা। আমি চলবো। আপনার মেজাজে ঠিক নেই বাবুজি। বাবুজি, ভালোবেসে ডাকছি,
কাছে আসিস না কেন? বস। না খা। না বাবুজি, না বাবুজি, না। খা। বাহ বাহ, আর একটা দি, আর একটা খা। বাবুজি, এই কি করলে বাবুজি? না ভাল লাগবে। আর খাবি? আর খাবি? খাবি। খা। ভালো লাগছে না? ভালো লাগছে? ভালো লাগছে? তুই তো কাছেই আসছিলি না। ভালো লাগছে? ভালো লাগছে? মাঝি জানতে পারলেন, আমাকে সরিয়ে দিলেন পাটনায় তার ভাইয়ের বাড়িতে। আমি কিন্তু বদলাইনি বাবুজি। হ্যাঁ, আমি বদলেছি কাঞ্চি। বিয়ে করে তোমার বউ যদি জানতে পারে, বউকে যে তুমি কত ভালোবাসো। দেখো কি কাণ্ড, কি সাংঘাতিক কাণ্ড। দেখো শোনো 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 শোনো, কেউ এসে পড়তো। আরে কি কাণ্ড। আমি মদ খাই না, আমি মদ খাই না, বিশ্বাস করতে আমি মদ খাই। ও তুই কিছু বলবি? না। ও রমার সঙ্গে দেখা করবি? যা যা না, দেখা কর গিয়ে। দরজায় ধাক্কা দে না। ভাই নিবারণ, বাঁচা। এখানে এভাবে আটকে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। যার নকল জীবনে আমি অধিষ্ঠিত হয়েছি সে অত্যন্ত নোংরা রুচির লোক। তার সম্বন্ধে যা জেনেছি তাই যথেষ্ট। যেমন করে পারিস আমায় বন্দি দশা থেকে মুক্ত। এই চিঠি কখন এসেছে? দুপুরে আপনি যখন ব্যাংকে গিয়েছিলেন। আগে বলেননি? আগে সেই লোকটি যে চিঠি নিয়ে এসেছিল বলেছিল আপনি যখন একা থাকেন তখন যেন এটা দেওয়া হয়। আমি তো একা হয়েও করতে পারতাম। এত রাতে দোকান বন্ধ করার সময় ছুটি নিন। কে? আপনি। আমি মাঝিকে বলে দেবো তুমি মাঝিকে না বলে সাহেবের চিঠি নিয়ে বাইরে গিয়েছিলে। দেখেছেন ছোট সাহেব, ঘনশ্যাম আপনার খারাপ করছে। না ছোট সাহেব, আমি আপনার খারাপ করিনি, করবও না। আমি আপনার খাস ড্রাইভার ছিলাম। এরা জানেন আপনার সঙ্গে আমার কথা বলতে দেয় না। কেন ছোট সাহেব? কেন? হ্যাঁ, তুমি বলো। না ছোট সাহেব, এর সামনে আমি এই কথা বলবো না। এ সমস্ত কথা মাঝিকে বলে দেবে। এ জানেন হুজুর, মাঝির টিকটিকি হয়েছে। আচ্ছা ভাগুয়া, তুমি বাইরে যাও। আপনি আমার মাইবা হুজুর দেখবেন হুজুর একটু। দরজাটা বন্ধ করে দিও। হ্যাঁ বল। হুজুর,
আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না জেনেও অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে। আমি বোবা হয়ে থেকেছি, এদের মার খেয়েছি, কিন্তু মুখ খুলিনি হুজুর। তাই তো এরা আমাকে গাড়ি চালাতে দেয় না। কিন্তু এ তো ভালো কথা নয় ঘনশ্যাম। বলুন হুজুর, আমার দোষ কোথায়? আপনি সেদিন নিজে ওই দিদিমণিকে আনতে বলেছিলেন, অথচ আমি খারাপ লোক বলে দিদিমণি ফেরবার সময় আমার গাড়িতে গেলেন না। আমি বুঝতেই পারলাম না আমার দোষ কোথায়। আর আপনি কি শুনে আপনার মতো লোক বিচার না করে আমার মতো বিশ্বাসী লোককে সেদিন ভীষণ মার মেরেছিলেন। আমি তোমাকে মেরেছিলাম? ছোট সাহেব। কেন? আর ওই 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 দিদিমণি, কি যেন নাম বললে? মল্লিকা দিদিমণি। মল্লিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মল্লিকা। তা মল্লিকা সেদিন তোমায় কি বলেছিল? তিনি নিজে এসে বলুন না আমার সামনে যে সেদিন আমি কি অপরাধ করেছিলাম। আমি এক্ষুনি যে তাকে নিয়ে আসছি। আপনি ঠিকানাটা দিন ছোট সাহেব। ঠিকানা? আগে ঠিকানা? আচ্ছা ঘনশ্যাম, সেদিন তুমি তো মল্লিকাকে নিয়ে এসেছিলে। আগে হ্যাঁ ছোট সাহেব। তো ওই তুমি যদি এখন সেখানে যাও তাহলে। ঠিক আছে ছোট সাহেব, আপনি এক্ষুনি বলুন গাড়ির চাবিটা দিতে পরেশকে, আমি এক্ষুনি যেয়ে নিয়ে আসছি। ঘনশ্যাম, মাইজি আসছেন। মল্লিকা? মল্লিকাকে? অ্যাক্সিডেন্ট, প্রবীর মজুমদারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘনশ্যামকে মেরেছিল। কি হচ্ছে, জট পাকাচ্ছে নাকি জট খুলছে? না, নিবারণ এলে পালানোই ভালো। এখনো ঘুমোসনি? হ্যাঁ, ওষুধটা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। বৌমাকে তুই এত কষ্ট দিস কেন বলতো? ছেলে মানুষ, তার জীবনে এখন কত স্বাদ আহ্লাদ। হ্যাঁ, ডাক্তারবাবুকে তুই কি বলেছিস? রমাকে তোর ভালো লাগে না, দেখলে রাগ হয়। কিন্তু কেন বলতো? রাগ তো ওরই তোর ওপর হওয়া উচিত। বিয়ে তো আমি তোকে জোর করে দিইনি। এই বিয়েতে তুই নিজেই তো রাজি হয়েছিলি সম্পত্তির লোভে। জানে জানে, এও জানে। আর অর্ধেক সম্পত্তি যা তোমার নামে আছে তুমি তোমার পছন্দ মতো হবু বইয়ের নামে করে দিতে চাও, এই তো? সালার উইল। আমার ছেলে বা মেয়ে জন্মালে তবে আমি সেই সম্পত্তির এক্সিকিউটর হব। কি আমার বাপ ঠাকুর দ্বারে? সালার যত সবল রাস্কেল। চুপ কর। গুরুজন স্বর্গে গেছেন তারা। যদি এই ব্যবস্থা না হতো তাহলে তো তুই সবই উড়িয়ে দিতি। পয়সা ওড়াবার জন্য, ভোগ করার জন্য পয়সা। সে অধিকার তুই পাসনি। তবু হুন্ডিতে তুই টাকা ধার করিস। আমি যদি ছাড়িয়ে না নিতাম তুই তো জেল খাটতিস। করোনা করেছ, ছেলের ধার শোধ করেছ। রবির, আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি কথা দিয়েছি। না না, কোথাকার কোন মেয়ে এসে এখানে খবরদারি করবে, ওরকম বিয়ে আমি করবো না। আসবো পরে। কেন? কাঞ্চি কোথায়? ওই আজ থেকে তোমার কাজ করবে। কাঞ্চি নেই। নেই কেন? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। কেন? সে যেখান থেকে এসেছিল তাকে সেখানেই পাঠিয়ে দিই। কারণটা কি? সে নিরীহ, সাধারণ গরিব ঘরের খেটে খাওয়া মেয়ে। তার এই অবস্থার সুযোগ নিয়ে তুই। তুমি সব তাহলে জেনে বসে আছো? নিজের ছেলে বলি তাই সহ্য করেছি, নইলে তুই যে কি তো না নাকে কান্না। তাহলে শোনো আমার শেষ কথা। আমার পছন্দ করা মেয়েকে যদি তুই বিয়ে না করিস তাহলে আমার সমস্ত সম্পত্তি সেই মেয়েকে দিয়ে আমি দাদার কাছে চলে যাব। কপটুক শূন্য তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। শোনো শোনো, শুনছ? সব বিয়ে না করলে মালগুড়ি সব বন্ধ। আপনি না কালই প্রবীরের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তোমার বাবা ছোট কাকাকে জানিয়েছি। কোথায় বিয়ে দিচ্ছেন? বিয়ের আগে সে কথা বলবো না। কেন?
তোরা ভাঙচি দিবি, কেননা উইল ফুলফিল না হলে তোরা তো অর্ধেক সম্পত্তির মালিক হতে পারবি না। তোর মতো একটা লোফারের সঙ্গে বিয়ে হলে মেয়েটা সারা জীবন জ্বলে পুড়ে মরবে। এটা তোমার এখতিয়ার নয়। কিন্তু মেয়ে পক্ষকে সব জানানো উচিত। আপনি তো আপনার ছেলের চরিত্র সম্বন্ধে সবকিছু খুলে বলবেন না? বিয়ের পর শুধরেও যায় খবর। ওর চরিত্র কখনো শুধরাবে না জ্যাঠাইমা। তাতে তোর কি? তুমি বিয়ে করছো টাকার লোভে। তাতে তোর বাবার কি? আর তুই বাড়ি হয়ে এসব কথা বলতে এসেছিস কেন? হ্যাঁ, টাকার লোভে? তবে জেনে রাখ যে আমিও সালা টাকার লোভে বিয়ে করছি। নাও ক্লিয়ার হও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই মত দিয়েছিলি বলেই তো এ বিয়ে হয়েছে, কিন্তু এ বাড়িতে এসে পর্যন্ত মেয়েটা একদিনের জন্যও স্বামী সুখ পায়নি। দেখুন, আমি কিন্তু প্রবীর নই, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। না না, ওসব কথা আর ভাবিস না। তুই শুয়ে পড়, শুয়ে পড় না। ঘুম না এলে এই ওষুধটা খাস। টাকার লোভে এ বিয়ে নিজে করেছিল, এজন্য আবার খোকন সরকারকে গুলি করতে গিয়েছিল। সাংঘাতিক ব্যাপার। কে? আমি রমা। আলো জ্বেলে দেখতে হবে? বেশ, জ্বালো। সবে যখন হারাতে বসেছি তখন এই লজ্জাটুকু রেখেই বাকি হবে। নিজের অধিকারটুকু যখন চুরি করে পেতে এসেছি তখন তো এটা অভিসারও নয়, এ তো সমপক্ষের বোঝাপড়া। দেখুন, আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না। সেটা তোমার বিস্মৃতি। বেশ, তাই মানলাম। ধরে নেন যে আমি আপনাকে ভুলে গেছি। না না, তুমি আমায় ভুলোনি। কাল রাতে তুমি আমার ঘরে থেকে গিয়েছিলে। হ্যাঁ, কি মনে পড়ছে না? মনে করিয়ে দেব। তোমার অসুখটা হবার ঠিক আগে। কি তুমি নাকি আজ আমাদের সঙ্গে পুরী যাচ্ছ না? না, আমি যেতে পারছি না, আমার একটা বিশেষ জরুরি কাজ পড়ে গেছে। তোমরা চলে যাও, আমি দুদিন পরে তোমাদের ওখানে গিয়ে মিট করবো। মিথ্যে কথা, আমার উপর তোমার কোনো টান নেই। কে বললো? কি আবার বলবি? আমি দেখছি না, প্রতি রাতে শোবার ঘর থেকে তুমি চলে এসেছো। এই ঘরে রাতের পর রাত তুমি। বলে যাও, বলে যাও। না না, আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না। যা শুনেছি তাও বিশ্বাস করতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তাই তাই বেড়াতে যাবার কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুমি তো এখন আরো দূরে পাঠিয়ে দিচ্ছ আমার। বিশ্বাস করো রমা, কাজটা না করলেই নয়। তোমার কোনো কাজ নেই, এটা তোমার ছুতো। মার কথা শুনে আমি তোমার উপর জোর করতে এসেছি, নাহলে আমার কি অধিকার আছে তোমার উপর? এই দেখো, আরে বাবা, সব অধিকার তো তোমারই। চোখে জল মোছো না, জল মোছো, খালি কাঁদো না। ধরো। কি কি দেখোই না খুলে? পছন্দ হয়েছে? তুমি না কথায় কথায় গোলমাল পাকাও। আরে বাবা, দেখবে ঠিক দুদিন পরে আমি একেবারে সশরীরে গিয়ে আনি। তাহলে তুমি এখন এটা রেখে দাও, পুরীতে গিয়ে আমায় পরিয়ে দিও। বেশ, তাই হবে। মনে পড়ছে না আজকের মতন সেদিনের ভালোবাসাটা অভিনয় ছিল? দেখুন, আমি সত্যি করে বলছি, আমি প্রবীণ নই।
আপনি দয়া করে বিশ্বাস করুন। এটাও তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ। কিন্তু আমার অভিনয় করে লাভ? সত্যি কথা বলার দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম। তুমি ভালো হয়ে উঠেছিলে, অথচ আমাকে দেখার পর থেকেই তুমি এরকম অভিনয় শুরু করলে। কিরকম? কি করে তোমার অ্যাক্সিডেন্ট হলো? কি ভাবছিলে তখন? আমার কথা ভাবছিলে? ভাবছিলে কখন দেখা হবে, কখন নেকলেসটা পরিয়ে দেবে? নেকলেস? হ্যাঁ, নেকলেস। ওটা কি করেছো? হারিয়েছো নাকি কাউকে দিয়ে দিয়েছো? কিসের নেকলেস? কার নেকলেস? আমার নেকলেস, যেটা তুমি বলেছিলে পুড়িয়ে গিয়ে পরিয়ে দেবে। তুমি কে? আমি রমা। রমা? হ্যাঁ, তোমার স্ত্রী। না, no. Go away. I said go away. প্রবীর। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। তার মানে কি ভেবেছো তুমি? কেন তুমি আমায় ঘৃণা করো? আমি তোমার কি করেছি বলো? আমি তোমার কি করেছি? ভাগোয়া, ভাগোয়া। কি রে, এখনো ঘুমোসনি? হ্যাঁ। ওষুধটা খেয়েছিস? না না, এইবার খাবো। যা শুগে যা, ঝড় আসছে, যা ঘুমিয়ে পড়। ভাগোয়া, ভাগোয়া। নমস্কার। এ কি সেই নেকলেস যা রমার মুখে এইমাত্র শুনলাম? কিন্তু রমা কোথায়? কাকে খুঁজছেন? রমাকে? রমা চলে গেছে। কিন্তু আপনি, আপনাকে তো আমি ঠিক আমাকে আপনি কি করে চিনবেন? তবু এলাম খোঁজ নিতে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সঙ্গে? ভয় পেলেন? না, ভয় পাবো কেন? ভয় আমি পাই না। ভয় পান না? তবে কাল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? সেটা ওই মানে বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে। আবার মিথ্যে কথা। ভয় পেয়েছিলেন। কে বলেছে আপনাকে? বুঝতে পেরেছি, ঘনশ্যাম। ওকে চেনেন? বেশ ভালো করে জানেন? কি আশ্চর্য, আমার বাড়ির চাকর, আমি তাকে চিনব না? আপনার চাকর? কি বলছেন শান্তনু বাবু? শান্তনুকে? আমি তো প্রবীর, বিস্মৃতি রোগে ভুগছি। বাহ, চমৎকার অভিনয়। না না, অভিনয় না, মাঝে মাঝে আমার স্মৃতি একটু একটু ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই মল্লিকা, হ্যাঁ? তারপর? তোমার গলার ওই যে হারটা, ওটা আমার স্ত্রীর, রমার। ওটা আমি তোমাকে দিয়েছিলাম। চুপ, এটার কথা আজ থাক। কেন থাকবে? কেন? আরে তুই চুপ করবার কি আছে? ওই হারটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওর জন্য আমার পারিবারিক সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। দোহাই আপনার, এই প্রসঙ্গ থাক। আমার বড় কষ্ট জানেন,
এই সংসারে আমার কথা যাকেই বলতে যাব সেই ভয় পিছিয়ে যাবে। সাহায্য করা তো দূরের কথা, সহ্যই করতে পারবে না। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আজ থাক, আজ যাই। এ ঘরে আমাকে দেখলে আপনার খুব দুর্নাম হবে। প্রবীর মজুমদার দুর্নামের ভয় করে না, তুমি বলতে পারো। ছল চাতুরি করলে আমি বলবো না শান্তনু বাবু। বাবু, মল্লিকা, 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 ফাগুয়া, ফাগুয়া, শোনো, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? জি, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, এই পথ দিয়ে বহুরানী আসেন হুজুর। কি করে আসেন? ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তা তো জানি না হুজুর। তা কাউকে বলবেন না হুজুর, আমার গরিব আছে, মরিয়া হুজুর। নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। লাইব্রেরি ঘরের দিক থেকে কাঞ্চি এসেছিল, আলমারির আড়ালে। তাহলে এই পথ দিয়ে সবাই আসা যাওয়া করে। এই যে শান্তনু ভাই, কালকে কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি, তুই কিছু মনে করিসনি। ভালোই করেছিস। এই দেখো, রাগ করলি তো? শোন, তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এদের সত্যি কথাটা সোজাসুজি বলবো, তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেব। তুই কিছু ভাবিসনি? না নিবারণ, হ্যাঁ, আমি ভাবছি আমি এখন যাব না। যাবি না? তার মানে? আরো একটি গোপন রহস্যের সন্ধান পেয়েছি। সে রহস্যটি ভেদ না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কোনো মেয়ে? অবশ্যই, কিন্তু মেয়েটি যে কে এরা কেউ জানে না। কেন যেখানে আসে তাও এরা জানে না। কাল রাতে যে কেন মেয়েটি এসেছিল আমি নিজেই বুঝতে পারলাম না, অথচ সে আমার পরিচয় জানে। তোর পরিচয় সে জানে? আর আমার সঙ্গে নাকি তার দরকার। তুই সেই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিল না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। না না শান্তনু, মেয়ে ছেলে গঠিত ব্যাপার, রিস্ক নেওয়া ঠিক না। তোকে আমি আজকেই নিয়ে যাব। বিশেষ করে আমি জানতাম না যে প্রবীরের স্ত্রী আছেন। কিন্তু নিবারণ, আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। তো কে আছেন? মিসেস মজুমদার? মিসেস মজুমদার আছেন নাকি? কি ব্যাপার নিবারণ? নমস্কার। দেখুন, একে এভাবে আটকে রাখলে ক্ষতি। আমি ওকে আজকেই নিয়ে যাব। সে কি? এ কে মা? হ্যাঁ, আমি নিবারণ। হ্যাঁ হ্যাঁ জানি, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে একে এভাবে আটকে রেখে দিয়ে আপনার মাথা খারাপ করে দিয়েছেন। ছেড়ে না দিলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। জানেন তো, শান্তনু আমার পুরনো বন্ধু। শান্তনু হচ্ছে মা, আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জানতো জান, যে সে বিপদ ডেকে নিয়ে আসছে শান্তনু। আবার শান্তনু? ও শান্তনু? হ্যাঁ। কি ব্যাপার? শুনুন ডাক্তারবাবু, ইনি বলছেন প্রবীর নাকি শান্তনু। হ্যাঁ, আপনি, আরে আপনাকে তো সেই দর্জির দোকানে দেখেছিলাম। হ্যাঁ,
তা আপনিই তো বলেছিলেন ও প্রবীর। হ্যাঁ। মোটে আপনার নিজের মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, না আমি চলি, যা পারো করো, পরে যেন আমাকে দোষ দিও না। নমস্কার। নমস্কার। আজকাল কেমন বোধ করছো প্রবীর? ভালো, অনেকটা ভালো। মাকে, আপনাকে কিছুটা মনে পড়ছে। এরকম অনেককেই কিছু কিছু মনে পড়ছে। আবার কি জানেন, কাউকে কাউকে একেবারেই চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, অসুখের সময় তুমি 2-4 বার একটা নাম করতে, অথচ বাড়ির লোক তাকে চেনে না। কি নাম বলুন তো? মল্লিকা। কে সে? মল্লিকা? না, ঠিক বলতে পারছি না তো। মনে করে দেখো, মল্লিকা নামে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ ছিল কিনা? জানি না। তবে মাঝে মাঝে ওই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারণ হতো কেন? ঠিক মনে পড়ছে না। This mysterious name, এটাই সব জট পাকিয়ে তুলছে। আচ্ছা, আপনারা কিছু গোপন টোপন করছেন না তো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, মল্লিকাকে আমরা সত্যি চিনি না, তার নামও শুনিনি। প্রথম কদিন চেঁচালো ওই কথা বলে, তারপর কদিন রাত্রে ওই নাম ধরে, জানলে কি আপনাকে বলতাম না। মল্লিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কে জানে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা মতবার্তা। ডাক্তারবাবু, আমি তো ভালো হয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনি আমাকে আটকে রেখেছেন কেন? তোমার মনটা যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্যে। কিন্তু ওই বিকেলের দিকে একটু বেড়াতে টেড়াতে যাওয়া ইচ্ছে করে? হ্যাঁ, খুব ইচ্ছে করে। বেশ তো যাবে, তবে সঙ্গে একটা লোক দেবে না। মল্লিকা দিদিমণির বাড়ির ঠিকানা তুমি জানো না? আগে না হুজুর। তো যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন মল্লিকা দিদিমণিকে কোথা থেকে নিয়ে গিয়েছো? আগে ওই থামলা বাড়ি থেকে। ওইখান থেকে? আগে হ্যাঁ হুজুর। কেন মল্লিকা দিদিমণির বাড়িতে কখনো তোমাকে নিয়ে যায়নি? আগে না হুজুর, আপনি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যেতেন, আমি দাঁড়িয়ে থাকতাম, আবার ফিরে এলে আপনাকে বাড়িতে পৌঁছে দিতাম। আপনি বিশ্বাস করুন ছোট সাহেব, এ কথা আমি কখনো কাউকে বলিনি। তো সেদিনও মল্লিকা দিদিমণিকে ওখান থেকেই নিয়ে গিয়ে? আগে হ্যাঁ হুজুর। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কতদূর চলে এসছেন ছোট সাহেব? আপনার শরীর ভালো নেই? না না, শরীর ভালো আছে। তোমরা গাড়ি থেকে বসো, আমি একটু ঘুরে আসছি। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে ছোট সাহেব। ঠিক আছে ঠিক আছে, গাড়ি থেকে বসো। কি হলো, অমন পাগলের মতো পালিয়ে এলেছে? পাগল আমি না আপনি? আমার পেছন পেছন অমন করে ছুটছিলেন কেন? বাহ, তুমি আমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়েছিলে, আর আমি দেখা না করে চলে আসবো? কে বললো আমি আপনার সঙ্গে দেখা করবো বলে দাঁড়িয়েছিলাম? কেন মনে পড়ে না? হয় তুমি দাঁড়িয়ে থাকতে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, আর তা নাহলে আমি দাঁড়িয়ে থাকতাম, তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে। হ্যাঁ, তারপর দুজনে একসঙ্গে বেড়াতে যেতাম। হ্যাঁ, মনে পড়ে না? এইসব আজে বাজে কথা বলে লাভ কি? না না, আমি সত্যি বলছি, আমি সত্যি প্রবীর, তুমি বিশ্বাস করো। আচ্ছা, তোমার এই গা ছুঁয়ে। থাক, আর গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে হবে না। তবে সেদিন যে আপনি নিবারণ বাবুর সঙ্গে যাননি, ভালোই করেছেন। ওই ঘরেই আপনাকে পাওয়া যাবে, এইটুকুই লাভ। ব্যাস, এইটুকু জেনেই? শুধু এইটুকুর জন্যই সেদিন রাত্রে আমি আপনার ঘরে গিয়েছিলাম। কারণ? আটকে রাখা উদ্দেশ্য? আমার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করা। ভালোবাসা সম্পর্কই তো রয়েছে মল্লিকা। এই তো আমার যতদূর মনে পড়ে, আমরা একসঙ্গে ঘুরতাম, বেড়াতাম, কত মনের কথা বলতাম।
তারপর সেই একদিন ঝড় বৃষ্টির রাত্রে রমার গলার হারটা তোমার গলায় পরিয়ে দিলাম। তারপর ঘনশ্যাম তোমাকে অপমান করেছিল বলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরবার পথে অ্যাক্সিডেন্ট। আর তারপর থেকে আমার স্মৃতি ধ্বংস। সব তো ভালোবাসার জন্য। থাক, ওসব কথা থাক, আমার কষ্ট হয়। চলো না আগের মতো বেরিয়ে আসি। হ্যাঁ, যাবে ওই ওই নৌকোয় করে? আগেও তো যেতাম, তাই না? বলো, কত গিয়েছি। মাঝি, মাঝি, কোজন বাবু। আবার বিরক্ত করে। যাচ্ছি মরতে। তাই? হ্যাঁ, কি বললে? বলছি কি দরকার ছিল হঠাৎ এভাবে নৌকো চড়া? না মানে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করার। তার তো কোনো ইচ্ছে দেখছি না। সে তো তোমার দিক থেকে, তুমি তো সবসময় আমার উপরে রেগে রয়েছো। বাবু কিছু করলেন? হ্যাঁ না। আচ্ছা, আমি যে প্রবীর এ কথা তুমি কেন বিশ্বাস করছো না? আমি প্রবীর না হলে আমার স্ত্রী রমাকে আমাকে অ্যাকসেপ্ট করতো? রমা আর কাঞ্চির মতন আমাকে নিয়ে আপনি খেলতে চাইছেন, না না, তাই তা না? না, না তা না। শোনো, আমি যাব, নৌকো ঘোরাতে বলুন। খবরদার শান্তনু বাবু। তুমি কেন বিশ্বাস করছো না যে আমি প্রবীর? মলি, মলি পড়ে যাবে। মলি, তোমরা চলে এলে কেন? বহুত খোঁজ করলাম, এরপর বাড়ি দিয়ে এলো, ভাবলাম চলো বাড়ি চলে এসে, তাই আমি চলে এলাম। মাইজি, ওকে চোখের আড়াল হতে দিলি কেন? তোকে না আমি লক্ষ্য রাখতে বলেছি। এখন কি হবে? কত কষ্ট করে কিভাবে ওকে আমি খুঁজে বার করেছি। চলো আমিও যাবো। এত বৃষ্টিতে আপনি খুঁজে যাবেন না, আমি যাচ্ছি, চলো। চলিয়ে ও কিন্তু তোমরা ফিরিয়ে না আনতে পারো, তাহলে তোমরা কেউই রেহাই পাবে না। আপনি বাড়ি চলুন ছোট সাহেব। মল্লিকা ডুবে গেছে। না আপনি বাড়ি চলুন। আরে শোনো শোনো শোনো, আরে শোনো, একটা মেয়ে ডুবে গেছে, আমি বাড়ি যাবো কি? আপনি বাড়ি শোনো, আরে শোনো, আরে হুজুর মল্লিকা ডুবে গেছে। হুজুর, আমি কি করলাম? আমি ওকে মেরে ফেললাম। কি সে? হ্যাঁ, মল্লিকা। কে মল্লিকা? আমি চিনি না, চিনি না। প্রবীর? আমি প্রবীর নই, বিশ্বাস করুন, আমি প্রবীর নই। প্রবীর, আবার কেন এমন করছিস বাবা? ডাক্তারবাবু, ওরা আবার কি হলো? ডাক্তারবাবু, আমি প্রবীর নই, আমি আপনাদের কেউ নেই, বিশ্বাস করুন। আমি আমি কেন ওকে প্রবীর বলতে গেলাম? হ্যাঁ, একবার যান না, একবার খোঁজ করুন না। দেখুন না, আমি দায়ী, আমি দায়ী। একবার খোঁজ করুন না একবার। কি
কি আপনি কি করছেন? না না আপনি কি দিচ্ছেন কি আপনি? আমি পাগল নই, শুনুন, আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই, আমি প্রবীণ নই, বিশ্বাস করুন, আমি প্রবীণ নই। আমি আমি কেন বললাম যে আমি প্রবীর? কেন বললাম যে আমি প্রবীর? আমি কেন বললাম না যে আমি মল্লিকা রেগে গেল, আমার সঙ্গে ঝগড়া করলো, আবার জলে ঝাঁপ দিল। দেখুন, এখন আপনি কোন ভূমিকা, প্রবীর না শান্তনু? বন্দিদশা খুঁজলো কেন? নাকি নিজে করে বিতাড়িত? কথা বলছিস না কেন? ও, আসল লোক বুঝি এসে গেছে। নিবারণ, হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি ভাই। পথে এসে কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না, এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার মাথাটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। মাই গড, সে কি রে? ওই যে ওই মেয়েটি মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছিল। ও, কোথায় গেলি? গঙ্গায়। আচ্ছা, নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আর ঠিক ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার মুখে হ্যাঁ, আমাদের একটু মনোমালিন্য হয়ে গেল। হ্যাঁ, তো ও সত্যি গিয়ে জলে পড়ে গেল। আচ্ছা, তারপর আমি মানলাম যা জমেছে, বলে যা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হ্যাঁ, ওকে আর পাওয়া গেল। নিবারণ, হ্যাঁ, আমার মনে হয় ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? এই জন্য বলছি যে আমি ছাড়া হ্যাঁ, আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন, মনের ভুল। হ্যালুসিনেশন? হ্যাঁ, মনের ভুল বলছি। হুম, সে জানা। এই রেলা দিবি না বলছি, মার দেবো একেবারে। তুই বিশ্বাস করে এখানে বসেছিল? এই যে, হ্যাঁ, এইখানটায় বসেছিল। হ্যাঁ। ওখানে মাল পাওয়া যায়? হ্যাঁ, মাল, মদ, ব্র্যান্ডি পাওয়া যায়? হ্যাঁ, ওই ফাগুয়া বলছিল যে ওদের রানীমা নাকি আমাকে রোজ 1 বোতল করে হুইস্কি খাবার অনুমতি দিয়েছে। তাই বল, এতক্ষণ লাইনটা খুঁজে পেয়েছি। আর মদ খাওয়া স্যাংশন তাহলে হয়ে গেছে। হ্যাঁ, বাহ, তাহলে খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েটা যদি ডুবলো গঙ্গার জলে,
এখানে মদের আমার গপ্প হচ্ছে। হ্যাঁ, সত্যি চলে গেল। সাহেব কোথায় গেলেন? আমি কি করে জানবো? দেখো, তোমার বুদ্ধিতে আমি কোথাও যাচ্ছি না। সাহেব এখানেই আসবেন, যেতে হয় তুমি নিজে যাও। লেকিন এইসব ফেলে কি কেমন আছেন? আপনি বেঁচে আছেন? চমৎকার, খুব লোক যাক। একা মহিলা কোনো মতে প্রাণে বেঁচে ভিজে কাপড়ে ঘাটে উঠে বসেছি, আপনাকে ডাকছি, আর এদিকে আপনি মজা করে গাড়ি চেপে চলে গেলেন। না, ওরা জোর করে আমাকে নিয়ে গেল। কিন্তু তারপরেও তো আর আপনি খোঁজ করেননি। হ্যাঁ হ্যাঁ, জানেন আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার সব কিরকম ভ্রম হয়ে গেল। আমি হ্যালুসিনেশন দেখতে আরম্ভ করলাম। জানেন, আমি আপনার না আগে আবার কি ভাববেন। লজ্জা কি, বলুন না। বলবো? জানেন, আমি সর্বক্ষণ আপনার প্রেত মূর্তি দেখে বেড়াতাম। হাসপাতালে কথা অবশ্য, মানুষের মনের অসুখ যে কি এটা কাউকে বলে বোঝাবার নয়, জানেন। এই দেখুন না, এই দেখুন, আমাকে সব ইনজেকশন দিয়েছে ঘুমাবার জন্য। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করলাম। আপনি আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আপনার কাছে আমি 2 দফা অপরাধ করেছি। প্রথম, নিজেকে প্রবীর বলে মিথ্যে পরিচয় দিয়ে এই গোলমালটি বাঁধিয়েছি, আর দ্বিতীয়, এখানে আপনার খোঁজ করতে না আসা। আর কোথায় বা আপনার খোঁজ করবো বলুন? আপনার বাড়ি তো আমি চিনি না। কিন্তু আপনিও তো আমার খোঁজ করতে পারতেন। গিয়েছিলাম তো। কবে? এই তো আজই বিকেলে। বাইরে থেকে শুনলাম আপনি বেরিয়ে গেছেন, তাই না এখানে এসে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি গেছিলাম একটু নিবারণের কাছে, ও বাড়ি থেকে পালাবার একটু বুদ্ধি নিতে। কিন্তু ও তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর ওর একটা ধারণা হয়েছে যে আমি আপনার প্রেমে পড়েছি। কথাটা কিন্তু আংশিক সত্য। প্রেম না হোক, মোহ। আপনার সঙ্গে প্রথম দেখা হতে আপনি বললেন কথা আছে। সেই কথার মোহে নিজেকে প্রবীর সাজিয়ে কি মানসিক যন্ত্রণায় ভোগ করেছি বলুন তো। প্রথমে ধরুন কাঁদছি, তারপর রমাদেবী, মিসেস মজুমদার, ফাগুয়া, ঘনশ্যাম, ডাক্তার তো আছেই, এক গাদা ঘুমের ওষুধ, ইনজেকশন। এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে শান্তনু বাবু। আমার জন্য আপনাকে এতটা কষ্ট সহ্য করতে হবে ভাবিনি। আমি সবকিছু সহ্য করছি আপনাকে ভালোবেসেছি বলে। এসব আপনি কি বলছেন? আপনি রাগ করবেন না, এর মধ্যে কোনো কামনা নেই, আছে সমবেদনা। আপনাকে দেখা হতে মনে হয়েছে আপনার অনেক দুঃখ, আপনি কাউকে সেটা বলে হালকা হতে চান। ইচ্ছে করলে আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আপনাকে সাহায্য করতে পারলে নিজেরও ভালো লাগবে। মল্লিকা, সংকোচ করো না।
বলবো, ঠিক এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সময় নেবে। পরে বলবো, কেমন? পরে? কবে, কখন, কোথায়? মানে তুমি যদি বলো তাহলে আমি এখনই এখান থেকে তোমার সঙ্গে চলে যেতে পারি। বলো। তার দরকার নেই, আমি নিজেই সময় করে তোমার কাছে যাব। ততদিন শুধু তুমি ওই বাড়িতে প্রবেশ সেজে থেকো, কেউ যেন ধরতে না পারে। সেও তার এক শাস্তি। ও কিছু নয়, একটু মদ টদ খেয়ে মাতাল হয়ে পড়ে থেকো। কিন্তু আমি যে ওসব খাই না। তবে গায়ে ছিটিয়ে রেখো। মাতাল সেজে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, চেঁচাবে, মারধর করবে, লোকে ভয় দূরে সরে থাকবে। ওটাই তো প্রবীরের ঘরের চেহারা। আর বাইরেটা ভারী মিষ্টি। সে কথা আরেকদিন বলবো, আজ যাও। ও বাড়িতে গেস্ট এসেছে, ভীষণ গোলমাল। প্রবীরের বাবার 2 পিস্তত ভাই, মেজো কাকা আর ছোট কাকা এসেছেন, সঙ্গে মেজো কাকার 2 ছেলে। ছোট যে খোকন সরকার, সে ভারী দুর্দান্ত। ওকে প্রবীর একদিন গুলি ছুঁড়ে ভয় দেখিয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি মিসেস মজুমদারের কাছে। কিন্তু অন্য কেউ প্রবীর সেজে সেখানে থাকুক, সেটাও তো বাঞ্ছনীয় নয় বৌঠান। আপনাদের কে কি বলেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে প্রবীর যাবে কেন, যাবে কোথায়, আর যাবেই বা কি জন্যে? আর তাছাড়া যদি অন্য লোক হতো, বৌমা কি তাকে মেনে নিতেন? জ্যাঠাইমা, আপনি কেন কি জন্য এসব করছেন সেটা আমি জানি। আচ্ছা তুই থাম না। তুমি থামো দাদা, আমি স্পষ্ট কথা ভালোবাসি। প্রবীর চলে গেলে রাঙা দাদুর প্রপার্টি অর্ধেকটা আমরা পাবো, আপনি তার থেকে আমাদের বঞ্চিত করবার চেষ্টা করছেন। বেশ তো, প্রবীর যদি থাকেই, আপনি আমাদের দেখাচ্ছেন না কেন? কেন থাকে না সেটা উনি জানেন। সেটা বয়সের ধর্ম। তো দেখে তোরাই বা তো ব্যস্ত হচ্ছিস কেন? এক সময় না এক সময় ও তো বাড়িতে আসবেই। তুমি কি বলছো ছোট কাকা? আমার লোক নিজে দেখেছে প্রবীর ট্রেনে চড়ে যাচ্ছে, ময়লা জামা কাপড়, একগাল দাড়ি, সে আমাকে রিপোর্ট করছে, আর তুমি বলছো সেটা ভুল? আমি বলছি ভুল। ও না? হ্যাঁ। ভদ্রভাবে কথা বলো। দেখো কারা এসেছেন নতুন ঠাকুমার বাড়ি থেকে। আপনি বলবেন না? দেখিও আমাদের কেমন চেনে। কে রে তুই? হ্যাঁ, বহুত মাস্তান হয়েছিস না? আপনি কে? তুই কে? আগে বল তুই কে? আমাকে চিনতে পারছিস না? চটকা, এই খোকনাটা এরকম খেপে উঠেছে কেন মায়ের? তুই কি একদল সর্বক্ষণই এইসব করছিস নাকি? নিজের বাপের বয়স হয় করছিস চটকা। তোমার বাবা না ইম্পোস্টার? তোমার বাবা আমি দেখিয়ে দেবো। রবির মজুমদার কোন থালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো, বাট আই ওয়ার্ন ইউ। আমার বাড়িতে আমার সামনে শুন, ঝগড়াটা কে আগে আরম্ভ করলো? আমি না খোক না? হ্যাঁ বল। কিছু মনে করো না, আমি জানতাম না যে এরা এসেছে। হ্যাঁ চটকা, মেসকা, হ্যাঁ ক্ষমা করে দিও দাদা, আই এম সরি। খোকা, কিছু মনে করিস নে? হ্যাঁ, নেশার চোখে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। सुअर का बच्चा साला जूते से मुंह उतर देता साले को। खोकन आया साला क्यों नहीं बताया? हाँ साला हमारे घर की इज्जत है, हम शराब पी के उनके सामने कैसे किया? साला अगर हम पिया नहीं होता तो खोकन का मुंह जूता से उतार लेता। साला हमको बोलता है हम कौन है? मैं तेरा बाप हूँ। ইম্পোস্টার, আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে। কি আরম্ভ করেছিস? ছেড়ে দাও, আমাকে গালাগালি দিচ্ছে। চলে আয়। কি আরম্ভ করেছিস? গালাগালি আয় আয়, না ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও না। কি হচ্ছে? আমাকে গালাগালি দিয়ে চলে যাচ্ছে। কি করে গেল? ওঠো 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 ওঠো। বাড়ি চল না, কি হলো?
করলি হতভাগা? লাগেনি। যদি লাগতো? লাগাতেই তো চেয়েছিলাম। প্রবীরকে মেরে আমাদের সমস্যাটা কি কিছু মিটবে? তুইও তো চলে যাবি। প্রবীর বলো না বাবা, তার ঠক আরো কিছু। তোর বুদ্ধিতে চলতে গিয়ে বোঠান আমাদের মনের কথা সব জেনে গেলেন। বাবা, আমি যদি 4-5 দিনের মধ্যে আসল প্রবীরকে ধরে না আনতে পারি তো আমার নাম খোকন নয়। ওরে বাবা, খুব বাঁচা বেঁচেছি। একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। না, এখানে আর এক মুহূর্ত না, কিন্তু বেশি রাত না হলেও তো পালানো যাবে না। কি পালাচ্ছ? জানো, আমাকে ওরা গুলি করেছিল, তো আমি প্রাণে মারা যাব এটা তো সম্ভব নয়। বলো। না, আমি পালাচ্ছিলাম ঠিকই, তবে তোমার কথা ভাবছিলাম তোমার সঙ্গে তো আমার সব কথা শেষ হয়নি। কিন্তু যে পালা তাকে বলে কি করে? পালিও না শান্তনু, ভয় পেলেই ভয় পেয়ে বসে। তাহলে চলো ফিরি। আমার কথায় প্রাণীর ঝুঁকি নেবে? নেব মল্লিকা, তোমার কথা শুনবার জন্য আমি সব ঝুঁকি নেব। তুমি বলো। বলবো, আজই বলবো। আমাকে বলতেই হবে। তুমি যদি চলে যাও হয়তো আর সুযোগ পাবো না, হয়তো এমনি অশান্তিতে আমাকে কাটাতে হবে। তুমি বলো মল্লিকা। আমার প্রতিটি কথা বিশ্বাস করবে? বিশ্বাস করব। তবে এসো আমার সঙ্গে। এই হলে একটা ফাংশনে একদিন আমি গান গাইছিলাম।
স্বপ্ন শেষ রাম ধনু আকাশে লাগে বেশ, হো 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 আকাশে লাগে বেশ। আপনার গান শুনে আমি মুগ্ধ, বিমোহিত, সম্মোহিত। যদি বলেন প্রাণটা উজাড় করে দিতে পারি আপনার নেন ধরুন প্লিজ। রে তোর গান খুব ভালো হয়েছে, লোকে ভীষণ প্রশংসা করছে। বাহ বাহ। আমার বাবা। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, যা বলছিলাম, জানেন এই গান বাজনা নিয়ে আমি এককালে প্রচুর চর্চা করেছিলাম। আর হ্যাঁ, আর সেই সূত্রে আমার সঙ্গে বহু বড় বড় ওস্তাদের আলাপ হয়েছিল। হ্যাঁ, তা তো হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি যে এরকম অদ্ভুত গলা আমি খুব কম শুনেছি। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। আর বলো কেন বাবা, মেয়ের গলাটা তো মোটমাট ভালোই, কিন্তু সুযোগ করে দিতে পারছি না। এদিক ওর বিয়ে পরীক্ষা আসছে, কি করে যে খরচা চালাবো কিছু জানি না। ওর ইচ্ছে ও গান শিখিয়ে টিউশন করে নিজের পড়ার খরচাটা চালাবে। আমার কিন্তু ভারী ইচ্ছে ও গানটা ভালো করে শিখুক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সামান্য চাকরিতে সংসার চালানোই দায়, কিন্তু তবু আমি অনেক কষ্ট সহ্য করে ওকে উচ্চ সঙ্গীত। কি ব্যাপার, মেয়ের গুণের কথা হচ্ছে বুঝি? গুণের মেয়ে দোষের কথা বলেন কি করে বলুন? বাবার না যত সব অদ্ভুত খেয়াল। কেন রে? ভালো, আমি পরে খাবো। এদিকে সংসার চলে যাচ্ছে, যাক, তুমি মেয়েকে গান না শেখালে চলছে। কিন্তু এগুলো বিনা চেষ্টায় নষ্ট হলে সংসারই বঞ্চিত হবে। আমি আপনার স্তাবকই বলতে পারেন, কিন্তু ঠিক গুণহীন স্তাবক নই। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি? হ্যাঁ, এরপর থেকে প্রায় রোজই প্রবীর আমাদের বাড়িতে আসতে আরম্ভ করলো। না না বাবা, আরে কি বুদ্ধি দিচ্ছিলেন? কি বুদ্ধি দিচ্ছিলাম? যাতে আপনার নাম হয়। আমাকে নিয়ে আপনার খুব ভাবনা দেখছি। তা একটু আছে বটে, এবং সেটা যে কেন তা আপনার বাবাকে মাকে বলেছি, এও বলেছি যে আপনি উন্নতি করলে আমি খুব খুশি হব। কিন্তু এই কলোনিতে কয়েকটি ছেলে মেয়েকে পড়িয়ে বা গান শিখিয়ে আপনি কি আর্থিক উন্নতি করতে পারবেন? তাই বুঝি সাহায্য করতে চান? না, তাতে আপনার আত্মসম্মানে লাগবে। উপকার করেনি দায়িত্বে আপনি এত স্পর্শকাতর হয়ে উঠেছেন যে সত্যিকারের টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তো আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তবে একটা কথা বলি, মানুষকে এত অবহেলার চোখে দেখাটা কি ঠিক? ভদ্রলোকের কথায় লজ্জা পেয়ে গেলাম। আপনি আমায় মাফ করবেন, আমি কিন্তু সত্যি আপনাকে আঘাত দিয়ে কথা বলতে চাইনি। আমার অন্যায় হয়েছে। আরে তুই কি বলছিস কি? প্রবীর সেরকম মানুষই নয়। ও কি আর আমাদের সঙ্গে ভেদ রেখে মেশে? ও কিচ্ছু মনে করেনি, তাই না বাবা? মনে করেছি, নিশ্চয়ই মনে করেছি। বলছি, মল্লিকা যদি নাম করতে পারে ওর পয়সার অভাব থাকবে? তবে আজকাল জানেন তো সব জিনিসটাই শুধু ধারে কাটে না, কিছুটা ভারেও কাটে। যদি বলি গরিব শিল্পী, যতই গুণ থাক কেউ পাত্তা দেবে না। ঠিক বলেছো বাবা। আর যদি বলি না না ওর বিরাট অবস্থার পয়সার দরকারটা কি, দেখবেন একদম বিশ্ব উজাড় করে এনে ওর পায়ের তলায় ফেলে দিয়েছে। আমি চাইছি যে মল্লিকা সেই রকম একটা সমাদর হোক, ওর
যোগ্যতার মূল্য পাক, এরকম একটা ট্যালেন্ট মানে। মানুষটাকে দেখে মুগ্ধ হলাম। এত নিঃস্বার্থ মানুষ হয়। আমার এই সৌভাগ্যের জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রবীরের কথা মতো চলতে আরম্ভ করলাম। প্রবীর প্রেস কনফারেন্স ডাকলো, কাগজে আমার ছবি বেরোল। কনফারেন্সে বললাম, ছেলেবেলা থেকেই গানকে আমি ভালোবাসি, গান আমার সাধনা। বাবা খুশি হয়েছেন। আমিও ভাবতে পারিনি যে আমার ছবি খবরের কাগজে বেরোবে। রেডিওতে অডিশন দিলাম, পাশ করলাম, প্রোগ্রাম পেলাম। গ্রামোফোন কোম্পানি থেকে ডাক এলো, রেকর্ড বেরোলো, উচ্ছ্বসিত প্রশংসা পেলাম চারদিক থেকে। প্রবীরের সাহায্যে নানা জলসায় গানের সুযোগ পেতে লাগলাম। দর্শকের হাততালি আর প্রশংসা আমাকে গানের জগতে আরো প্রতিষ্ঠা এনে দিল। ওর প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বেড়ে যেতে লাগলো। বাবা অগাধ বিশ্বাসে আমাকে ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে দিলেন। নিজের অজ্ঞাতে ওর প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বেড়ে উঠল। এই যে রাধাকৃষ্ণ, সোজা এইদিকে চলে এসো। যমুনা তোমার এইদিকে। ছোট লোক, যুগল মূর্তি দেখবো বলে সেই থেকে ঝোপের আড়ালে মশার কামড় খাচ্ছি, আর আমি কিনা ছোট লোক। এই আমাদের পাড়ায় প্রেম করবে, আবার আমাকে চোখ রাঙাবে। ফের যদি বাড়াবাড়ি দেখেছি, ডোবাতে আস্ত পুঁতে ফেলে দেবো। কোনো শালা তোমার লাশ খুঁজে বার করতে পারবে না। সেই থেকে বাড়িতে বেশি যেত না প্রবীর। এখানে দেখা হতো দুজনের। তারপর বেরিয়ে যেতাম আকাঙ্ক্ষিত মিলনের উদ্দেশ্যে। ছোট সাহেব চিঠিটা পাঠিয়েছেন। প্রবীর জানিয়েছে আজই হঠাৎ দিন দশেকের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে। এসে দেখা করবে। মনটা খারাপ হয়ে গেল। কোথায় যেতে পারে? শোনো, না থাক। অনেক কথা প্রবীরকে বলার ছিল, বলা হলো না। 10 দিনের নাম করে প্রবীর বাইরে গেছে, কিন্তু প্রায় 1 মাস হতে চলল সে এখনো ফেরেনি। চারদিকে একটা অশুভ ইঙ্গিত। শরীরটাও খারাপ লাগছিল, খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, কিচ্ছু ভালো লাগে না। সে একটা বদমাস, সে একটা লম্পট, আবার একটা বিয়েও করেছে। না, কিছুতেই হতে পারে না। হতে পারে না? বেশ, খবরটা একটু নিয়ে দেখবে। অলোক সেনের কথা আমি তখন বিশ্বাস করিনি। ও একটা অশুভ গ্রহ। অসুস্থ দেহে ওর কথাগুলো যেন আমার দেহ ও মনকে আরো অসুস্থ করে তুলল। বাবা মা সবই জেনে গেলেন। বাড়িতে বিষণ্ণ আবহাওয়া। আমার দেহে নতুন প্রাণের চেতনা। আমি মা হতে চলেছি। প্রবীরের সঙ্গে দেখা করতেই হবে। তাই গঙ্গার ধারে যাব বলে বেরিয়ে পড়লাম। বেশ লোক যাবে। 10 দিনের নাম করে 1 মাস কাটিয়ে এলো। কোথায়? বলো না, বেরিয়ে আসি। কি বললে? আমি বিয়ে করেছি? আচ্ছা, আমার মলি সোনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো, এ কথা তুমি ভাবলে কি করে? একবার ভাবলাম জানো যে মায়াকুঞ্জে যাই, তারপর ভরসা হলো না। যদি সত্যি হয়? না, আগে অবশ্য ভালোই করেছো। আমি তো ছিলাম না, মা হয়তো তোমার খেলো মেয়ে মনে করতেন।
তুমি আমাদের বাড়ি যাবে না? যাই কি করে বলো? ওরা যে সবাই জেনে গেছেন, বিয়ের আগে যাবো কোন মুখে? বিয়েটা হচ্ছে কবে? তুমি সুস্থ হলেই। আমি অসুস্থ কিসে? তোমার দেহে যেটা বাসা বেঁধেছে সেটাকে সরিয়ে দেবার পরই। কি বলছো তুমি? না মানে শোনো, এটা দুদিনের মামলা, একদিনও হতে পারে, কাক পক্ষেও টের পাবে না। আর মা যদি জানতে পারেন তাহলে তিনি তোমাকে গ্রহণ করবেন না। না 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 না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমি কি তোমার মাকে নিজে বুঝিয়ে বলবো, আর যদি রাজি না হন তাহলে শোনো, তাহলে না, তাহলে তুমি শুধু স্ত্রী বলে আমাকে স্বীকার করে, আমি কথা দিচ্ছি তোমাদের মায়াগঞ্জ যে ধারে কাজে যাবো। এই দেখো বোকা মেয়ে, কাঁদে দেখো। আচ্ছা দাঁড়াও, দেখি। আচ্ছা শোনো, কাল তুমি সন্ধ্যাবেলা ঘাটে এসো, আমি তোমার গাড়ি পাঠিয়ে দেবো, কেমন? তুমি আমাদের বাড়িতে চলে আসবে, আর বাড়িতে বলে এসো যে মা রাজি হলে বেশি রাতে নাও ফিরতে পারো। ঠিক আছে? ওদের কিছু বলেও আসতে পারিনি, একটা চিঠিতে শুধু জানিয়ে এসেছি আজ বোঝাপড়ার মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছি, হয়তো ফিরতে নাও পারি, ভেবো না। দিদিমণি চলুন, গাড়ি এসছে। এসো এসো মালে এসো। ঘনশ্যাম, গাড়ির চাবি দাও, আর তোমার বকশিস ফাগুয়ার কাছে রাখা আছে, তুমি যাও। ঠিক আছে, চলো মালে, বসো। মা কোথায়? কেন, আমাকে বুঝে ভালো লাগছে না? মা একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। কি ভয় করছে? যা, এটা তোমার ঘর? ঠিক শোবার ঘর নয়, মানে মাঝে মাঝে থাকি। বিয়ের পর আমি কিন্তু এখানেই থাকবো। কেন? তোমাদের বাড়িতে প্রথমে সেই ঘরে আশ্রয় পেলাম তাই। মলে শোনা, চারত কি এসে পড়বে না? শোনো না মলে, বলে তুমি কিন্তু এখন রিস্ক নিচ্ছ। না না না, শোনো না, মা জানবার আমি আর এই নিয়ে কিচ্ছু শুনতে চাই না। আমি মরি বাঁচি, আমার ডিসিশন আমাকে চেঞ্জ করতে বলে না। না, আমি অনেকবার শুনেছি। এটা কি? কার? তোমার। পরিধি। বাহ, সুন্দর দেখাচ্ছে। আয়না নেই? আচ্ছা, যাও, ওখানে যাও। কিরকম? খুব সুন্দর। এবার এটা খুলে দাও না গো। কেন? বারে মা এসে যদি দেখেন আমি এটা পড়া, কি ভাববেন? কি ভাববেন? ভাববেন মা আসার আগে ছেলে বউকে বরণ করে ঘরে ছোট সাহেব, ছোট সাহেব। ঝড় উঠেছে, দিদিমণিকে পৌঁছে দেবো? তোমার সঙ্গে যাবে না, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। আপনি জিজ্ঞেস করুন না ছোট সাহেব, আমার কাছে কি খারাপ ব্যবহার? আপনি জিজ্ঞেস করুন না ছোট সাহেব। বাইরে চলো। ঠিক আছে ছোট সাহেব, আপনি জিজ্ঞেস করুন আমি কি খারাপ ব্যবহার। আপনি আমার কথাটা শুনুন ছোট সাহেব। আপনি শুনুন ছোট সাহেব আমার কথা। ছোট সাহেব না, get in.
না না মলি 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 তোমাদের দুজনের চেহারা এত মিল যে প্রথমে আমিও চমকে গিয়েছিলাম, কিন্তু চরিত্র এত তফাৎ। শান্তনু, আমার বড় কষ্ট, আমাকে মুক্তি দাও। ডোবার ধারে আমার দেহটা পোঁতা আছে, তাকে উদ্ধার করে আমাকে মুক্তি দাও। এসো। মল্লিকা, মল্লিকা, এই তো আমি তোমার কাছেই আছি, তোমার পাশে। চলো।
ওই যে ডোবাটা দেখতে পাচ্ছ, তার পাড়েই পোঁতা আছে আমার দেহ। এগিয়ে যাও, যাও, নিচে নেমে যাও। তোমার ডান দিকে যাও, সামনে যে ঝোপটা দেখছো তার নিচে কোদালটা পড়ে আছে, সেটা বার করো। মল্লিকা, তোমার সঙ্গে আমার কি আর কোনোদিন দেখা হবে না? বেশিক্ষণ থাকতে পারবো না শান্তনু। সামনে উঁচু জায়গাটা দেখছো, এর ওপর থেকে মাটি সরিয়ে আমাকে মুক্ত করো। আর দেরি করো না, এভাবে বেশিক্ষণ থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। আস্তে শান্তনু, আস্তে। মল্লিকা, মল্লিকা, এ তো অবিশ্বাস্য ঘটনা, অথচ মেয়েটিকেও পাওয়া যাচ্ছে না। একটা নরকঙ্কাল পাওয়া গেছে তাও সত্যি, কিন্তু আপনি যে প্রবীর নন তা তো প্রমাণিত হচ্ছে না। আপনার কথা অনুযায়ী যদি আর কেউ প্রবীর হয়ে থাকে, তাহলে তিনি যতক্ষণ না নিজে এসে স্বীকার করছেন ততক্ষণ তো আপনি ছাড়া পাচ্ছেন না। আসতে পারি? আসুন। আমার নাম খোকন সরকার। এই যে জ্যাঠাইমা, আপনারা এখানে এসছেন শুনে, আরে এই তো, একে এক্ষুনি অ্যারেস্ট করুন। একটা ঠগ, ইম্পোস্টার। হি ইজ অলরেডি অ্যারেস্টেড। থ্যাংক ইউ। এর নাম শান্তনু। লোকের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন প্রবীর সেজে মায়াকুঞ্জে এসে বসেছিল। আসল প্রবীরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই ভেতরে নিয়ে এসো। কিরে, চিনতে পারছিস? কোথায় নিয়ে এলি খোকন? পুলিশ পুলিশ। এই প্রবীর। নট প্রবীর। শুনুন, আপনি প্রবীর, প্রবীর মজুমদার। আমি শান্তনু, শান্তনু রায়।
মল্লিকার কঙ্কালটা কিন্তু সেই ডোবায় পাওয়া গেছে। মল্লিকা মল্লিকা মল্লিকাকে আপনি চেনেন না? না, চিনতে পারেন? মল্লিকাকে ওই হাতটা আপনি দেননি? মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। ওই হাতটা আমি মল্লিকাকে দিয়েছিল, কিন্তু ওর মৃত্যুর ব্যাপারটা না, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। প্রবীর, এই প্রবীর, কি বলছিস তুই প্রবীর? আমি দায়ী, হ্যাঁ, আমি খুনি। মল্লিকাকে আমি খুন করেছি। Yes, yes, Inspector. And believe me, আমার ইচ্ছে ছিল না, বাট আমি সব শুনেছি। হ্যাঁ, কি যেন হঠাৎ হয়ে গেল। আমি নিজের প্রাণ বাঁচাতে ও ডেড বডিটা ওই ডোবার মধ্যে পুঁতে দিয়েছিলাম। Well, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।